এই মুখপুরি, অকালে তো মা বাপটাকে খেয়েছিস, এখন আমার ঘাড়ে উঠে চেপে বসেছিস। আমারও তো একটা মেয়ে আছে, তার খরচ কি তোর মরা বাপ মা এসে দিয়ে যাবে? যা, কোথা থেকে একটা কাজ খুঁজে নিয়ে আসবি আয়। আর ছুটকি, মুখপুরির কাছে সারাক্ষণ বসে থাকলে তোর হবে? তোর পড়াশোনা নেই? যা এখান থেকে, যা গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পড়তে বস। যা বোন, তুই এখান থেকে যা। মা তোকে আমার জন্য কত বকলো, তুই গিয়ে পড়তে বস। আমি এখন একটু বেরোবো বোন, আমি এসে তোর সঙ্গে খেলা করব। তুই এখন পড়তে বস, মা নালে এসে আবার তোকে বকবে। তো বলি, ও মুখপুরি, বোনকে যে বললে বেরোবে, তা কোথায় যাওয়া হবে শুনি? আমি একটা কাজ খুঁজেছি ছোট মা, কাজটা হোক তারপরে তোমাকে এসে সব বলবো। তুমি তো জানো মা, আমি তো কিছুই লুকোই না তোমার কাছ থেকে, আর আমি সব বুঝি মা। সংসার চালাতে চালাতে তোমার খুব কষ্ট হচ্ছে, আমি তো তাই যাচ্ছি কাজ খুঁজতে, যদি তোমার কষ্ট একটু লাঘব করা যায়। এরপর তনয়া গ্রামের অনেকটা পথ দিয়ে চলল কাজের উদ্দেশ্যে এবং সে একটি চায়ের দোকানের পাশ থেকে যাচ্ছিল এবং সেখানে ছিল গ্রামের কিছু উশৃঙ্খল যুবক। তারা তাকে দেখে যেন কি একটা বিড়বিড় করে বলছিল। আরে এই ছোট্টু, ওটা কে যাচ্ছে বলতো? বেশ সুন্দরী দেখতে, কাদের বাড়ির মেয়ে তুই খোঁজ লাগাতো? মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করব। আরে দাদা, ও তো তনয়া, ও তো আমাদের পাশের গ্রামে থাকে। তুমি বললে আমি আজই বৌদির সঙ্গে কথা বলছি। ওর তো ছোটবেলাতেই বাবা মা মরে গেছে, ওর একটা সৎ বোন আছে আর সৎ মা, তিনজনাই থাকে। তাহলে চ ছোট্টু, আজকেরই যাওয়া যাক বৌদির বাড়ি তনয়ার খোঁজ লাগাতে। রমেশ কাকা তো এই বাড়ির ঠিকানাটাই দিয়েছিল, এটাই মনে হচ্ছে। যাই, ভিতরে গেলেই তবে বুঝতে পারবো। বাড়িটাই মনে হচ্ছে তেমন একটা লোকজনও বেশি নেই। না, সাহস করে এগিয়ে যাই, যা হয় হবে। এই বলে তনয়া ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করলো রমেশ কাকার দেওয়া ঠিকানা অনুযায়ী। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কেউ যেন ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই তো শুনছি, কোনো একটা মেয়ের গলা। কে ডাকছো? কে ডাকছো? এখন ভেতরে এসো, আমার শরীরে খুব বাতের ব্যথা, আমি একা একা উঠতে পারি না। আরে কে ডাকছো? ভিতরে এসো, আমি একাই থাকি এই বাড়িতে, কোনো ভয়ের কারণ নেই। মাসিমা, আমি তনয়া, রমেশ কাকা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার দেখাশোনার জন্য নাকি লোক লাগবে। হ্যাঁ রে মা, এসেছিস? হ্যাঁ, আমি রমেশকে বলেছিলাম, আমার আজকাল জানিস তো বাতের ব্যথাটা এত বেড়েছে, আমি বিছানা থেকে উঠতেই পারছি না। মারে, তুই আমাকে একটু উঠতে সাহায্য কর না। আর আমার মেয়ে জামাই নাতনি শহরে থাকে, তাদের তো এই গ্রামে থাকা কাজকর্ম ছেড়ে সম্ভব নয় জানিস রে মা। তাই আমি রমেশকে বলেছিলাম একটা কাজের কাজের লোক বলবো না, আমার নাতনির মতোই তুই হবি, আমার দেখাশোনার জন্য রাখতে। তো এই মেয়ে, তুই কি যেন নাম বললি? তোর নাম তনয়া। ও মনে পড়েছে, আসলে বয়স হচ্ছে না আমার, সব কিছু মনে রাখতে পারি না। আমার মেয়ে জামাই জানিস তো রে মা, কলকাতায় থাকে, নাতনিটাও মনে হয় এখন তোর মতো বেশ বড় হয়ে গেছে। তুই আমার নাতনির বয়সী, তো আমি তোকে তুই তুই করে ডাকবো, তুই কিছু মনে করিস না। তোর বাড়িতে কে কে আছে রে মা? আমাকে বল দেখি শুনি। না মাসিমা, আমার সেভাবে কেউ নেই, আছে আমার সৎ মা আর ছোট বোন। আমার মা বাবা দুজনাই ছোটবেলায় আমাকে রেখে তারা মারা গেছে। আমাদের সংসারে
খুব অভাব। আমার ছোট মা সবসময় বলে একটা কাজ খুঁজে নে, কাজ খুঁজে নে। আমি আর তোর বোঝা নিতে পারছি না, তাই তো মাসিমা আমি কাজ করতে বেরিয়ে গেলাম। রাজীব, তোমার অফিসে কি খুব তাড়া আছে? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আরে, কৌশালী বলছিল ওর কলেজ এখন বেশ কিছুদিন ছুটি আছে, তো বাবাকে বলতে আমরা যেন কোথাও ঘুরতে যাই। তো তুমিও রাজীব কিছুদিন অফিসের ছুটি নিয়ে নাও। আমি তো ভাবছিলাম আমার মায়ের বাড়ি যাব। বেশ তো, চলো। মেয়ের ছুটি যেখানে, আমার অফিসের ছুটি নিয়ে কোনো চাপ নেই। আমি ছুটি চাইলেই পেয়ে যাব। তো কোথায় যাবে মেয়ের সঙ্গে ঠিক করেছো? এই তো কৌশালী, তুমি কোথায় যেতে চাও বাবাকে বলো। বাবার অফিসের ছুটি নিয়ে কোনো চাপ নেই, তুমি যেখানে যেতে চাও আমরা সেখানেই ঘুরতে যাব। তো বলো কৌশালী, তুমি কি তোমার দিদার বাড়ি যেতে চাও নাকি অন্য কোথাও ঠান্ডার জায়গায় ঘুরতে যেতে চাও? তাহলে চলো, দিদার যখন শরীর খারাপ দিদাকেই দেখে আসি বরং। আমরা তো ঠান্ডার জায়গায় প্রায় প্রত্যেক বছরই যাই। দিদার সঙ্গে তো অনেকদিন দেখাও হয়নি আমার। আর দিদার বাড়ি তুমি তো বলেছো নাকি বড় বড় ভূত আছে, আমার তো ভূত দেখার খুব শখ। চলো মা, আমরা তাহলে এবারে ছুটিতে দিদার বাড়িতেই ঘুরে আসি। ঠিক আছে, আমি তাহলে আজকে অফিসে গিয়ে ছুটি নিয়ে নিচ্ছি। সামনের মঙ্গলবারে তাহলে আমরা রওনা দেব। তোমরা ব্যাগ গুছিয়ে রাখো, কোনো ব্যাপার নেই। আমার মেয়ে যেখানে যেতে চেয়েছে আমি সেখানেই ঘুরতে নিয়ে যাব। এদিকে তনয়া রোজকারের মতোই মাসিমার বাড়িতে মাসিমাকে দেখাশোনার জন্য যায় এবং মাসিমার সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তনয়ার গড়ে ওঠে। এদিকে চায়ের দোকানে বসে থাকা বাপ্পা এবং ছোট্টুর নজর তনয়ার দিকে পড়ে। বাপ্পা এবং ছোট্টু দুজনে যুক্তি করে তনয়ার বাড়িতে যায়। বৌদি, ও বৌদি, বাড়ি আছো নাকি গো? হ্যাঁ, বাড়ি তো আছি, কিন্তু কে তোমরা? ভেতরে এসো দেখি। কি ব্যাপার ছোট্টু যে, কি মনে করে এই গরিবের বাড়িতে? আরে বৌদি, তোমার বাড়ি আসবো আসবো করে তো আসা হয় না, আর আজকে এসেছি ভালো একটা সুখবর নিয়ে। তোমার বড় মেয়ে তনয়ার জন্য আমি একটা ভালো পাত্র এনেছি। ছেলের অনেক বড় মাছের ব্যবসা আছে। তোমার মেয়ের কখনো খাওয়া পড়ার অভাব হবে না গো বৌদি, আমাকে বিশ্বাস করতে পারো। কিন্তু ছোটু, তনয়া তো ঘরে নেই। তনয়াকে না জিজ্ঞাসা করে আমি তোদের কি করে কথা দিই বলতো? আরে ও বৌদি, তনয় আবার কি কথা দেবে? তোমার কথাতেই শেষ কথা। তুমি কথা দিলেই হবে, তুমি না ওর মা। দেখো বৌদি, এরকম ছেলে সহজে পাওয়া যায় না। পরে বুঝবে, মেয়ের বিয়ে দিবে যখন, ছেলে জুটবে না না, তখন বুঝবে এই ছোট্টুর কথা। তনয়ের মা কিছুক্ষণ চুপচাপ রইল এবং বাপ্পা যখন একটা টাকার বাক্স দেখালো তখন তো তার চোখ ছানা পড়া। মাসিমা, টাকাটা রাখুন। তনয়ের মা এক বাক্স এতগুলো টাকা দেখে খুব খুশি। এতগুলো টাকা কি যে করি, আমার ছোট মেয়েটার লেখা পড়া বিয়ে সব কিছু হয়ে যাবে। ও মুপুরি বিদায় হবে, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। মুখ পুরীর আবার আসার সময় হয়ে গেছে, এই এলো বলে। কি গো ছোট মা, একা একা কার সঙ্গে তুমি কথা বলছিলে? কই, ঘরে তো কাউকে দেখছি না। শোন তনয়া, তোর বিয়ে ঠিক করেছি। ভালো ছেলে, মাছের ব্যবসা করে, ঠিক আছে, অনেক টাকা। কে ছেলে, কোথায় বাড়ি, কিছুই তো জানি না। তুমি বিয়ে ঠিক করে ফেললে আমার ছোট মা। আমি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি। আমি তো তোমাকে সবে বললাম আমি একটা কাজ শুরু করেছি, যার সংসারের খরচ আমি সবটা দেব। আমাকে এখন তুমি যাকে তাকে বিয়ে দিও না। শোন, আমার কথাই শেষ কথা। যাকে বিয়ে দেবো চুপচাপ বিয়ে করে নিবি। চুপচাপ থাক, এখন যা। মা, তুমি এটা কি করলে?
মা, তুমি এটা কি করলে? কি রে তনয়া, আজকে তোর আসতে এত দেরি হলো কেন? তুই না এলে আমার এখন আর একা একা ভালো লাগে না রে মা। তুই আমার নাতনিরই মতো। তো মা রে, কিছু হয়েছে নাকি? তোর মুখটা আজকে এরকম ভার কেন? আমাকে বল না, আমি তোর তো দিদা বা ঠাকমারি মতো, আমাকে সব খুলে বলতে পারিস। দেখবি তোর মনটা অনেক হালকা লাগছে। মাসিমা, ছোট মা আমাকে আর বাড়িতে রাখতে চায় না, বিয়ে দিয়ে দিতে চায়। কোথা থেকে কি জানা নেই শোনা নেই, একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আমি মাকে অনেক বললাম আমি এখন বিয়ে করব না, আমি তো কাজ করছি। মা কিছুতেই আমার কথা শুনলো না। মাসিমা, আমি এখন আসছি, বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে, আবহাওয়াটা ভালো নয়। ছোট মা কিন্তু খুব রাগ করবে আমি দেরি করে বাড়ি গেলে। কাল খুব বকা খেয়েছি, আজ আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি মাসিমা। এই বলে তনয়া মাসিমার বাড়ি থেকে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি যাবার পথে তনয়ার সঙ্গে বাপ্পার রাস্তায় দেখা হলো। তোমরা কে? আমার পথ আটকাচ্ছ কেন? রাস্তায় খুব বৃষ্টি হচ্ছে, আমি প্রায় ভিজে গেছি, আমাকে বাড়ি যেতে দাও। তোমার সঙ্গে তো আমার আজকে বিয়ে হবে। তোমার মা আমার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে। পথ ছাড়ো দয়া করে, আমি বাড়ি যেতে চাই। এই বৃষ্টির দিনে আমার খুব ভয় করছে, আমি তোমার সঙ্গে কিছুতেই যাব না। রাজীব, আমাদের ব্যাগ গুছোনা প্রায় রেডি হয়ে গেছে, আমরা তাহলে এখন রওনা দিই, চলো। এই শোনো না, তুমি আর মেয়ে দুজন মিলে ব্যাগপত্র নিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়াও, আমি বরং গাড়িটা তাড়াতাড়ি করে নিয়ে আসি। চলো মা, ব্যাগটা নিয়ে আমরাই এগোই। এরপর কৌশালী তার মা বাবার সাথে তার গ্রামের দিদার বাড়ি রওনা হলো। কৌশালী তার মা বাবার সাথে গাড়ি করে তার দিদার বাড়ি রওনা দিল। কৌশালী কিন্তু খুব আনন্দিত ছিল, কারণ সে অনেকদিন পরে সে দিদার কাছে যাচ্ছে। কিরে কৌশালী, তোর কেমন লাগছে গ্রামের পরিবেশ? আমরা কিন্তু গ্রামের পরিবেশে মা, আমার তো খুব ভালো লাগছে। কতদিন পর মায়ের কাছে যাচ্ছি, আমার যে কি ভালো লাগছে রে কৌশালী, তোকে বলে বোঝাতে পারবো না। তোর বাবার তো অফিসের টাইমই হয় না, যাবো যাবো করে মায়ের কাছে যাওয়াই হয় না। যেদিন রাতে কৌশালীরা দিদার বাড়ি যাচ্ছিল, সেই রাতেই মৃত্যু হয় বাপ্পার। কৌশালীদের গাড়িটা হঠাৎ যেন স্টার্ট বন্ধ হয়ে গেল, আর সামনে যেন সাদা শাড়ি পরে কেউ যেন দাঁড়িয়ে আছে। কিসের যেন ছায়া, তারা বুঝতে পারলো। কৌশালীর মা বলল, আমার খুব ভয় করছে, কি যেন সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তো বুঝতে পারছি না। এখানটা কিন্তু ভালো নয়, তাড়াতাড়ি চলো রাজীব, গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট দাও। কেন যে তোমার গাড়িটা আমার এখানে বিগড়ালো বুঝতে পারছি না। কোন রকমে রাজীব গাড়িটা স্টার্ট দিয়ে কৌশালীর দিদার বাড়িতে পৌঁছে গেল। মা, কেমন আছো গো? তোমার নাকি শরীর খারাপ, তাই তো তাড়াতাড়ি করে চলে এলাম। আর কৌশালীরও এই সময়ে কলেজের বেশ কিছুদিন ছুটি আছে। রাজীবের ছুটি পাওয়া যায় না বলে জানো তো মা, আসা যায় না। আসার ইচ্ছা হয়
কি করব বলো? এবারে ভাবছি তোমাকে নিয়ে যাব কলকাতা। নাতনি, তুই তো মা অনেক বড় হয়ে গেছিস, ঠিক তনয়ার মতো। জানিস তো রে মা, তনয়া দুদিন হলো আসেনি, খুব চিন্তায় আছি। তোরা একটু খোঁজ নিবি রে মা, খুব চিন্তা হচ্ছে। তনয়াটা না কদিন এসে এসে এমন অভ্যাস হয়ে গেছে, তনয়া ছাড়া একটুও ভালো লাগছে না। আরে দিদা, তনয়ের খোঁজ তো নেবো, আগে বলো তুমি কেমন আছো? আমরা এসেছি, আমাদের দিকে তুমি কোথায় খুশি হবে? তনয়া 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 করেই যাচ্ছ। জানো তো দিদা, আজকে আসার সময় কি হয়েছে? আমি তো আজ তো একটা ভূত দেখেছি। তোমাদের গ্রামে নাকি মা বলছিল বড় বড় ভূত আছে। তো ভূত দেখে মা তো খুব ভয় পেয়ে গেছে। আমি তো ভাবলাম তোমাদের গ্রামে কোথায় ভূত আছে, ভূতের সঙ্গে আমি কথা বলবো। এই কৌশালী আর কৌশালীর মা দুজনকে বলছি, গ্রামের পরিস্থিতি খুব একটা ভালো নয়। বাপ্পা বলে কি একটা ছেলে কালকে মারা গেছে, তাও নাকি অবঘাতে। কোন নাকি ভূতে নাকি তাকে মেরে ফেলেছে। আরও একটা খবর আছে শুনলাম, তনয়া বলে কোনো একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, সেও নাকি মারা গেছে। শোনো কৌশালী, তোমাকে আমি বারবার বলছি, গ্রামের রাস্তাঘাট খুব একটা আমার সুবিধা বলে মনে হচ্ছে না। আর আজকে আসার সময় যা হলো আমার একদম ভালো লাগেনি। তুমি কিন্তু একা একা ঘরের বাইরে একদম যেও না। ও জামাই, তুমি একই কথা বলছো গো? তনয়া মারা গেছে? কি করে গো? দুদিন হলো, ওই জন্য মেয়েটা মনে হচ্ছে আর আসেনি আমার কাছে। খুব মায়াধারী মেয়েটা, ওর মা ওকে একটুও ভালোবাসতো না জানো, খুব অত্যাচার করতো। ও তো জ্বালায় কাজে এসেছে। সেদিন কি বৃষ্টি হচ্ছিল, আমি মেয়েটাকে বারবার বললাম রে, আমার কাছে আজকে থেকে যা। শুনলনি একটুও। ওর মা নাকি কোন ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে। হায় রে কপাল, ও তনয়া। ও দিদা, তুমি এত কাঁদছো কেন বলো তো? আমরা এত দূর থেকে তোমাকে দেখতে এলাম, তুমি এত কাঁদছো, আমাদের ভালো লাগে বলো? আমি দেখছি কি করা যায়। তনয়া বলে মেয়েটা কি করে মরলো, আমি খোঁজ খবর নিচ্ছি। মা, তুমি দিদাকে সামলাও, আমি একটু আসছি। এই চুটকি, তুই এখনো ঘুমোসনি কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে? হ্যাঁ, রাত হলো তো, ঘুমোতে হবে তো। কালকে তোকে তো স্কুলে যেতে হবে তো নাকি? পড়াশোনার পাঠ কি একদম চুকিয়ে দিয়ে দিয়েছিস নাকি? মা, আমার তো ঘুম আসছে না। আর দিদি কোথায়? আমি দিদির কাছে যাব। আর কি একটা যেন জানালা দিয়ে আসছে। ছোট মা, ও ছোট মা, তুমি আমাকে বিক্রি করে দিলে, আমি এসেছি আবার। ছোট মা। এই, কে ওখানে? কে ওখানে? যাও যাও বলছি, কে ওখানে? কে? তনয়ার মতো গলা, কিন্তু তনয়া তো মারা গেছে। কে ওখানে? তাহলে কি তনয়ার আত্মা আমাকে তাড়া করছে? ছোট মা, এসো বাইরে, দেখো তোমার মেয়ে যে বিয়ে করবে বলছে। কে ছোট আছিস? মা, সামনে আয় বলছি, সামনে আয়। ছোট মা, তোরা সবাই মরবি, আমি কাউকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ব না।
তাহলে কি এই গ্রামে সত্যিই ভূত আছে? আর ওটাই বা কি সাদা শাড়ি পরে লাল লাল শাড়িতে চিটা চিটা দাগ? এটা আবার কে পুকুর পাড়ে এত রাতে? এটাই কি তাহলে ওই তনয়া বলে মেয়েটার আত্মা? এই ওখানে কে? পুকুর ঘাটে কে? সামনে এসো। কোথায় গেলে? এক্ষুনি তো তোমাকে দেখলাম, কোথায় গেলে? এসো বলছি, এসো সামনে এসো। ও মা, তোমার নাতনিকে নিয়ে আমি আর পেরে উঠছি না। আমি ভাবছি কলকাতায় আমরা চলে যাব যত তাড়াতাড়ি পারি। তোমার নাতনি একদম আমার কথা শুনছে না। ও ভূতের কবলে পড়েছে। ও নাকি সামনাসামনি পুকুর ঘাটেতে কোন ভূত দেখেছে, আর চোখগুলো লাল লাল। ও নাতনি, তুই কি বলছিস রে? পুকুর ঘাটে কি দেখেছিস? তাহলে কি তনয়ার আত্মা শান্তি পায়নি মনে হচ্ছে রে মা। তুই কি পারবি তনয়ার আত্মাকে শান্তি দিতে? তাহলে এই বুড়ি দিদা তোর খুব খুশি হবে। হ্যাঁ দিদা, আমাকে পারতেই হবে। একটা মেয়ে কিভাবে মরলো আমাকে জানতে হবে। নিশ্চয়ই খুব কষ্ট পেয়ে মরেছে, জানো তো দিদা। ওর আত্মা তাই শান্তি পায়নি। আমি চাই ওর আত্মাকে শান্তি দিতে আর তোমাকেও খুশি করতে। একদম চিন্তা করো না। তনয়া আবার রাতের অন্ধকারে পুকুর পাড়ে গেল সেই ভূত দেখার সন্ধানে। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি যদি তনয়ার আত্মা হয়ে থাকো, তুমি সামনে এসো, আমাকে দয়া করে দেখা দাও। আমি তোমার আত্মার মুক্তির ব্যবস্থা করব। তনয়া। কৌশালীর ডাকে তনয়ার আত্মা তনয়ার সামনে হাজির হলো। তুই কে রে? আমাকে ডাকছিস কেন? আমি কাউকে ছাড়বো না। তুই কি মরবি বলে আমার সঙ্গে দেখা করতে চাইছিস? আমি কাউকে ছাড়বো না। আমি তোমার আত্মার শান্তির ব্যবস্থা করব। আর তোমার মৃত্যু কিভাবেই বা হবে? তাহলে শোন, সেদিন রাতে বাপ্পা আর ছোট্টু আমাকে নিয়ে গিয়েছিল বিয়ের প্রতারণা করে। আমাকে মেরে ফেলে একটি গাছের নিচে কবর দিয়ে দেয়। আর আমি প্রত্যেক বৃষ্টির রাতে এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াই। তনয়ার আত্মার কথা শুনে এরপর কৌশালী একটা ভালো তান্ত্রিকের সঙ্গে কথা বলে যাগযজ্ঞ করে তনয়ার আত্মার শান্তির ব্যবস্থা করে। এরপর থেকে তনয়ার আত্মাকে আর ওই গ্রামে কখনো কেউ দেখতে পায়নি।